ওর বই কিনতে, আপনি বই কিনতে আসছেন, আপনি ওর বই কেনেন, আমি বলবো বই পড়ে না তো, সবাই মোবাইলে কন্টেন্ট দেখবে না, বেশি ডিস্টেন্স তো না, মিষ্টি 1 মাস 1 বছর মাত্র ওই বই মানে অনেকে বই কিনছে, অ্যাভেলেবেল বই বিক্রি। এবার দেখো না কয়জন মাস আগে বইটা কিনেছে, এটা 2 মাস এত মাস সময় কেন ছিল? কন্টেন্ট দেখে কে কার সাথে ঝগড়া করলো, কে তাকে একটা পচা কথা বললো, এগুলো দেখে অনেক মজা। বই পড়ে কি মজা আছে? এজন্য বই নেয় না, কন্টেন্ট দেখে। একটা বই কিনতে 250 টাকা লাগবে, আর এমনি কিনতে কত লাগে? 50। 50 100 আনলিমিটেড আরো আছে, আর ওয়াইফাই মনে করে মানসিক খরচ বিল, ওয়াইফাই হলে তার কত? হ্যাঁ আর কথা সেটাই, Unlimited. আনলিমিটেড। কিন্তু এই যে মানুষ শর্ট টাইম এন্টারটেনমেন্ট খুঁজতেছে না, এই জন্য সবকিছু অনুভূতিও মানুষের কমে যাচ্ছে। সে অনুভূতির গভীরতা কেন কমে যাচ্ছে। বন্দিনী কিনে নিয়ে যাও, নাহলে ইয়াং আছে অবেলায় বেলা কেন ভাল লাগবে, প্রেমের গল্প, প্রেম আসবে কেন, আবার। বন্দিনী কি adult? না না এখন না, ওটা তো বাস্তব, আর ওটাও বাস্তব, অবেলায় বেলা, কিন্তু ভাল লাগে। অবেলায় বেলাটা কি আমি বলি, মনে করো প্রথম পর্বে মনে হয় নায়িকা মনে হয় একটা ক্যারেক্টার বই কোনটা? অসাধারণ। জয় জয় দিন, জয় জয় দিনের না মামু সেলফি নিবি? আমাদের নাই, সেলফি নিবি? মামুন নাই, মামুন ঢাকা পোস্টে চলে গেছে। ঢাকা বসে কেন? ওই যে অফার, ভালো অফার দিছে তো এর কারণে চলে গেছে। ও, মানে অন্য জায়গায় গেছে গা। সাংবাদিক ছিল যাই হোক, change করে না। না না, না না ভালো। না ওইটা মজা নিতেছে, আমি তো সহকর্মী তো। সাইফুল ভাই সহ মামুন সহ ঢাকা বুস্টে তারা চলে গেছে। জয় জয় দিতে গেলে চলে যায়। নিবা হ্যাঁ আরে নেন আর কি, আমি এমনি আসবে না, ওই বলে তো আসবে না, আসছে নিয়ে নেন। আপনার কি বই আসছে এবার মেলায়? এবার আমার বন্দিনী দ্বিতীয় খণ্ড, এখন যে আপনি অফলাইনে কথা বলতেছে। আর হচ্ছে অবেলায় বেলা, রয়্যাল পাবলিকেশন থেকে।
মাইক্রোফোন দরকার আপনার, এইটা দেওয়ার দরকার না, ওটা দরকার না, সাউন্ডটা নেবে কি? ক্লিপটা দাও। ক্লিপ আমার কি ক্লিপ? আমার তো মুভ, এই ভাই আপনি রাখবেন, রাখলেই হবে। মোমোখানে থাক নাকি? না এখন থাকবে। সরি ভাই, সাউন্ড পাবো আমি? হ্যাঁ, পাবো, যাই পাবো। দেখি। আচ্ছা একটু এই পাশে চাপাও, ওই উপরে লাইট আছে তো, লাইট কি ভালো পাচ্ছে দেখো। হ্যাঁ, পাচ্ছে আপনি ধরো। দেখছেন? আর তোমার ইচ্ছা মতো তুমি নাও। না না, আমি অনেক শ্রেণী। ওকে, রেডি, যাই। কি 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 বই আসছে একটু বলবেন আপনার? হুম। আমার এবার বইমেলায় দুটি বই প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে রয়্যাল পাবলিকেশন অবেলায় বেলা, আর আরেকটা শব্দশরী প্রকাশনা থেকে বন্দিনী খণ্ড। আর আরেকটা বই এখনো প্রকাশের অপেক্ষায় আছে, যদি সম্ভব হয় মেলার শেষ দিকে আসবে, আর না হলে মেলার পর। প্রশ্ন করেন, প্রশ্ন করেন। আচ্ছা আমরা সম্প্রতি দেখেছি যে আপনি রাজনীতিতে আসছেন, এরকম একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং সোশ্যাল মিডিয়া আলোচনা, এই বিষয়ে যদি একটু বলেন। আসলে আগে তো আমি সরকারি চাকরিতে ছিলাম, সরকারি চাকরিতে থাকলে সক্রিয়ভাবে রাজনীতি করা যায় না। তো এখন যেহেতু আমি সরকারি চাকরিতে নেই গত 5 বছর ধরে, তো এই জন্যই রাজনীতিতে সক্রিয়ভাবে আসা। মানে গত এই জুলাই আগস্টের অভ্যুত্থানে রাজনীতির প্রতি একটি সাধারণ মানুষের ঘৃণা জন্ম হয়েছে কিনা, বা এই স্বৈরাচার বা ফ্যাসিস্ট যে সরকার ছিল, এই বিষয়ে আপনি কি বলবেন, যে এই ঘৃণা কি সাধারণ মানুষের মধ্যে আছে কিনা রাজনীতিবিদদের প্রতি? আসলে হচ্ছে যে আমরা যখন বই লিখেছি, বই প্রকাশ করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম লাগে, সেটা হচ্ছে বইমেলা একটা প্ল্যাটফর্ম। ঠিক তেমনি কেউ যদি জনহিতকর কাজ করতে চায়, জনকল্যাণমূলক কাজ করতে চায়, তবে তাকে জনপ্রতিনিধি হলে অথবা কোনো একটা মানে রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম একটা লাগে। এটা কিন্তু সত্য, কারণ এককভাবে খুব বেশি করা যায় না মানুষের জন্য, আমি এটা মনে করি। তো এখন 14ই মানে আপনি যেটা বলছেন যে জুলাইয়ের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এবং একটা দেখা যাচ্ছে যে একটা ফ্যাসিস্ট সরকারের একটা পতন হয়েছে বা একটা পুরোপুরি পট পরিবর্তন হয়েছে। এরপর মানুষের হয়তো মানে যারা ক্ষমতায় গিয়ে ক্ষমতা অপব্যবহার করে তাদের প্রতি বিতৃষ্ণা আসতে পারে, কিন্তু ভালো মানুষের প্রতি বা তাদের জন্য যারা করবে তাদের প্রতি বিতৃষ্ণা আসবে বলে আমার মনে হয় না। ধরেন আপনি রাজনীতিতে আসলে বর্তমান তো প্রেক্ষাপট নাকি চেঞ্জ হয়েছে, আপনার কি কি উদ্দেশ্য আছে বা কি কি উদ্দেশ্য নিয়ে আপনি কি কাজ করতে চান রাজনীতিতে জনসেবার জন্য? একটু কাছে আসেন। আমি তো জনসেবামূলক কাজ করি, এবং যেহেতু আমরা পারিবারিকভাবে একটা আদর্শকে ধারণ করে, এবং সেই কারণেই কিন্তু বিগত সরকারের আমলে আমাদের দমন পীড়নের শিকার হতে হয়েছে বা মিথ্যা মামলা এবং হয়রানির শিকার হতে হয়েছে। তো সেই কারণেই সেই দলের যোগদান করা। আর হচ্ছে যে আর আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আরো ভালোভাবে করতে পারবো যদি একটা দলীয় সাপোর্ট আমার সাথে থাকে, কারণ এককভাবে মানুষের পক্ষে কিন্তু খুব বেশি করা সম্ভব হয় না। আপনি দলীয় সাপোর্ট যেহেতু বলছেন, কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চান? আমি জিসাসে যুগ্ম সাধারণ সম্পাদক, তো এখন কাজ করার জন্য এখান থেকে আমি অনেক কাজ করতে পারবো মানুষের জন্য। জিসাস বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপিতে যোগ দিচ্ছে। তাহলে যদি ইলেকশন করেন তাহলে বিএনপি থেকে করবেন?
এই মুহূর্তে ইলেকশন করার যোগ্য আমি নিজেকে মনে করি না, কারণ হচ্ছে কি আমাকে জনগণের আস্থা অর্জনের জন্য অনেক বেশি কাজ করতে হবে। একটা মানুষের চেহারা মানুষের কাছে পপুলার বা পরিচিত হয়ে যাওয়া মানে এই না যে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী অলরেডি চলে এসেছে। আমাকে অপেক্ষা করতে হবে এবং কাজ করতে হবে। যদি আমি কাজ করতে পারি এবং আমার দলীয় সিদ্ধান্ত হয় তাহলে এই নির্বাচনে বসবো, কিন্তু এত তাড়াতাড়ি না। মানে যদি কখনো করেন তাহলে বিএনপি থেকে করবেন? হ্যাঁ, মনে হয়। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার একটু বইটা হাতে নিবেন এবং বই লেখার মানে সময়গুলো একটা স্মৃতিচারণ করবেন। বই হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা মানুষই মনে মনে লেখে এবং যখন সে একা থাকে সে মনের কথা উল্টাই দেখে। আর কিছু কিছু মানুষ সেই লেখাগুলো কাগজ কলমে লেখে। আর যারা খুব ভাগ্যবান তাদের লেখা প্রকাশনার মাধ্যমে বই আকারে আসে এবং পাঠকের হাত পর্যন্ত পৌঁছায়। আমি যখন আগেও লিখতাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতাম, কিন্তু কারাগারে যখন গেলাম তখন আমার মনে হলো যে যাদেরকে আমি দেখছি তাদের যে একটা পরিস্থিতি, তাদের যে একটা আচরণ, যেগুলো আমার কাছে অনেক অস্বাভাবিক মনে হয়েছে। আমার মনে হয়েছে বই লেখার মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া প্রয়োজন। সেই কারণেই কিন্তু বন্দিনী লেখার চিন্তা ভাবনা আমার মাথায় এসেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কারাগারে কিন্তু কাগজ কলম ব্যবহার করা যায় না। হ্যাঁ, তো যেদিন তল্লাশি করে আমার কাছে কলমটা কেড়ে নেওয়া হয় সেদিনই আমার মানে এত কষ্ট লেগেছিল। আমার মনে হচ্ছিল যে কলম নিয়ে আবার আমি আসবো, আবার কলম নিয়ে আমি মানুষের কাছে পৌঁছাবো। আচ্ছা, একটু প্রশ্ন, গত বছরের যে বই মেলা ছিল সেখানে অনেকটা বিতর্ক ছিল, সেই জায়গা থেকে এবারের বই মেলাটাকে কিভাবে দেখছেন? গতবার দেখেছে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে বিতর্ক হয়েছিল, এবার কোনো বিতর্ক দেখছেন কিনা বা গত বছর বই মেলাটাকে মিস করছেন কিনা? আসলে অমর একুশে গ্রন্থমেলা সবসময় আমার জন্য একটা অহংকারের বিষয়। সেটা আমি পাঠক হিসাবে আসি, দর্শনার্থী হিসাবে আসি, অথবা লেখক হিসাবে আসি, যাই হিসাবে আসি না কেন, বই মেলা আমার কাছে একটা অন্যরকম অর্থ এবং অন্যরকম অহংকারের জায়গা। আপনি প্রতিটা জিনিস নিয়ে মানুষের বিতর্ক থাকতে পারে, আলোচনা সমালোচনা থাকবে। তবে গত বছরের তুলনায় আমি এই বছর মেলায় আমার মনে হচ্ছে যে একটু বিশেষ জনসংখ্যা বেশি, পরিচ্ছন্ন আইন শৃঙ্খলা একটা বিষয়ে জানতে চাচ্ছি, 5ই আগস্টের পূর্ববর্তী বাংলাদেশ এবং পরবর্তী বাংলাদেশ সাবরিনার চোখে কেমন? আসলে আগের বার তো আমি যথেষ্টই একটা ষড়যন্ত্রমূলক হামলার শিকার হয়েছি। এজন্য আমি তো বলবোই যে আমি তো এই পরিবর্তনটাকে অবশ্যই স্বাগত জানাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন এটা আগে প্রথমে ছাত্র আন্দোলন ছিল, আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে যখন সাইডের গুলি চললো, যখন আমাদের ফারহান ফাইয়াজ মারা গেলেন, যখন ইয়ামিনকে মেরে দেওয়া হলো, তখন হচ্ছে আমাদের প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে গেল। তখন এই আন্দোলন জনতার আন্দোলনে পরিণত হলো। তো এখনই মত প্রকাশের মতো কোনো পরিবেশ তৈরি হয়নি, কারণ মাত্রই মানে আমরা পরিবর্তন পেয়েছি। এটা সময় বলে দেবে। এই পাশে আপনারা এই পাশে সবাই সব রকম সব বয়সের মেয়েরা, তার কারণ সেখানে সকল কারারক্ষী মহিলা কারারক্ষী এবং জেলখানায় এতটা নিরাপদ থাকে মানুষ যে এই ধরনের অবাস্তব কথা কেউ শোনেও না। 24 ঘন্টা পাহাড়ে। এবং আরেকটা জিনিস কথা হচ্ছে যে জেলখানায় কিন্তু কখনো বাতি নেভানো হয় না। 24 ঘন্টা এরকম হাই পাওয়ারের বাতি প্রতিটা রুমে রুমে কয়েকটা করে জ্বলে। সেখানে কিছুই করার কোনো উপায় নেই, কোনো চোখা দ্রব্য পর্যন্ত ব্যবহার করা যায় না, একটা চামচ পর্যন্ত না। তো ওখানে আসলে আপনি যে কথাটা বলছেন সে ধরনের অপরাধ হওয়ার কোনো সুযোগ নেই। এমন কোনো ঘটনা আপনি শুনেছেন কিনা, আগে হয়েছে? না, আমি এই ধরনের কথা জীবনেও শুনি, এই আপনার মুখ থেকে শুনি। কথা আমার মুখ থেকে শুনছেন? উনি আবার মানুষ থেকে না, আপনার উত্তরটা ঠিক আছে। আচ্ছা, ওনারা তো সবকিছু আচ্ছা, অন্য নিয়ে নাও, আমরা কোন প্রেরণা থেকে আপনি দেখছেন? কারাগারে আমি এত অদ্ভুত সব জিনিসপত্র দেখেছি, এত অদ্ভুত সব মানুষ। এটা তো
তো আমার মনে হয়েছে যেমন যেমন দেখেছি কারাগারে কারওয়ান বাজারে কিছু মানুষ গাঁজা পুড়িয়া বিক্রি করে, সারা গায়ে কাটা কাটা দাগ, তো ওরকম মানুষ দেখেছি, ওরকম মানুষ দেখেছি। আবার দেখেছি শুধুমাত্র প্রেমের কারণে একটা প্রেমের কারণে, পরকীয়া প্রেমের কারণে স্বামীকে হত্যা করে কারাগারে চলে এসেছে, তাদের ঘটনাটা দেখেছি। কেউ কেউ দেখেছি যে একটা মা তার সাথে তার সন্তানের সাথে অন্যায় হয়েছে, হ্যাঁ, অবিচার হয়েছে, তখন সে মা তার সন্তানকে যা ব্যভিচারী ছিল তাকে হত্যা করে কারাগারে চলে এসেছে। মানে অদ্ভুত সব ঘটনা, এক একজনের এক একটা ঘটনা, প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ করার একটা তাগিদ আমি অনুভব করেছি। তো সেই তাগিদ থেকেই প্রতিটি লেখা এবং বাংলা সাহিত্যে নারী কারাগার নিয়ে এরকম জ্ঞানমুখী বই আগে কখনোই হয়নি। আপনারা পড়ে দেখতে পারেন। আমি প্রত্যেককে বলবো এই বইটি সবার ভালো লাগবে, সবার, সকল বয়সে। এটা হচ্ছে বইটা আপনি লিখেছেন, পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে? যারা বইটি পড়েছেন তারা প্রত্যেকে বইটি সম্পর্কে ভালো রিভিউ দিয়েছেন, প্রত্যেকে হৃদয় ছুঁয়ে গেছে এবং অনেকেই এই বই পড়ে চোখে পানি ফেলেছেন। আর মানুষের জীবনের কষ্ট তারা এই বইটি পড়ে উপলব্ধি করেছেন। তো যারা পড়েছেন আমি বলবো যে ভালো রিভিউ দিয়েছেন। আচ্ছা, সম্প্রতি শুনেছি আপনি রাজনীতিতে এসেছেন, এটা কেন, মানে কেন রাজনীতিতে? আসলে রাজনীতিতে আমি আসার ইচ্ছা আমার আগেও ছিল, আর যেহেতু একটা বিপর্যয়ের কারণে আমার ইমেজ ক্রাইসিস হয়েছে, এই জন্য আমি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলাম। আর আমি মনে করি যে একটা আদর্শকে সকলেই ধারণ করে, প্রত্যেকটা মানুষের মনে একটা রাজনৈতিক আদর্শ থাকে, সে করুক বা না করুক, অ্যাক্টিভ পলিটিক্স করুক বা না করুক। তো সে কারণেই আমি যেহেতু আগে সরকারি চাকরি করতাম, আগে অ্যাক্টিভলি করতে পারি, এই চাকরি থেকে আমি 5 বছর দূরে আছি, এখন আমি সক্রিয়ভাবে রাজনীতি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই রাজনীতি আসার পর থেকে অনেক বিতর্ক তৈরি হয়েছে, এটা কিভাবে দিচ্ছে? প্রতিটা বিষয় নিয়ে মানুষ তর্ক বিতর্ক করতে ভালোবাসে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষ আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, হ্যাঁ, আমি সকল সমালোচনা সবসময় পজিটিভলি দিই, হ্যাঁ, আমি মনে করি যে পজিটিভ সমালোচনা, বস্তুনিষ্ঠ সমালোচনা মানুষকে আরো বেশি উন্নত করে, এটা আমার জন্য দরকার। আচ্ছা, রাজনীতিতে তো আরও আছে, জামাত আছে, তারপরে অন্যান্য জাতীয় নাগরিক কমিটি আছে যারা এখন বর্তমানে হাইপে আছে, ওগুলাতে না গিয়ে কেন আপনি বিএনপিতে গেলেন? আসলে সত্যিকার অর্থে আমার দাদি বিএনপির 4 বারের এমপি, হ্যাঁ, এবং হচ্ছে যে আমার চাচা, আমার আপন চাচা, উনি দিনাজপুর 1 আসনের এমপি ছিলেন বিএনপি। তো যেহেতু পারিবারিকভাবে আমরা এই জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করি, সেই কারণেই আচ্ছা, কোনোভাবে কি মনে হয়েছে যে আপনার জামাত ইসলাম করবেন? আমি মনে করি যে আমার করা না করা বড় কথা না, যে কোনো দল তাদের তারা যদি সরকারে থাকে এবং তার কারণে যদি আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যায়, তাহলে আমি মনে করি যে সেটা, কারণ জনগণ আমার চাইতে অনেক বেশি শক্তিশালী, তাদের মতামত আমার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যে কোনো দলই যদি বাংলাদেশকে একটা বড় অবস্থানে নিয়ে যেতে পারে বিশ্বের একটা সম্মানজনক আসনে, সেটাই আমি স্বাগত জানাই। জামাত ইসলাম যে রাজনীতি করে সেই আদর্শ আপনার পছন্দ হয়? আসলে আমি ওনাদের আদর্শিক বিষয় নিয়ে আমি খুব একটা জানি না, কারণ প্রত্যেকটা কিছু খুঁটিনাটি জানতে হবে একটা মন্তব্য করার আগে। আমি যেহেতু মন্তব্য করার মধ্যে নিজেকে বোঝা মনে করছি না, আমি কোনো মন্তব্য করছি না। এই যে বঙ্গিনীর 2 খণ্ড লিখলেন, এরপর আপনার নতুন বই কি আছে? আমার একটা বই আছে, ছাত্র জনতার আন্দোলন, একটা উপন্যাস, এটা একটা মানে একটা নর্মাল পরিবারে যারা কোনোভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত না, যারা সরকারি চাকরি করবে না, কোটা আন্দোলনে জড়িত না, সেই নর্মাল পরিবারটার উপরে যে ছাত্র জনতার আন্দোলনের প্রভাব, এটা নিয়ে উপন্যাসটা। এখানে তথ্য যেমন থাকবে, সেই সাথে আমার কাল্পনিক চরিত্র থাকবে, হ্যাঁ, তো সবকিছু মিলিতভাবে। তো এই বইটা আমার এখনো কাজ শেষ হয়নি। ডক্টর সাবরিনা অনেক রোমান্টিক, প্রেম নিয়ে কোনো বই লিখবে কিনা? এই সবগুলো বইয়ের মধ্যে কিন্তু প্রেম আছে, হ্যাঁ, অসম প্রেম আছে, তারপরে হচ্ছে যে মানে প্রেমের যতগুলো ধরন আছে বন্দিনীর মধ্যে সবই আছে। আমার আরেকটা বই অবেলায় বেলা, সেখানেও আছে। কিন্তু শুধু প্রেমের মানে আমি নিজে প্রেম টেম বিশ্বাস করি না। প্রেম মানেই প্যারা, তার আজকে যেটা প্রেম কালকে সেটা অপ্রেম। আজকে যার জন্য জীবন দিয়ে দিচ্ছে, কালকে মনে হচ্ছে দূর ব্রেকআপ, হ্যাঁ, ব্রেকআপের পরের দিনই আবার দেখা যাচ্ছে আরেকজনের সাথে
চ্যাটিং চলছে, তাহলে এটাকে আপনি প্রেম বলেন? ঠিক কিনা? আচ্ছা, ডক্টর সাবরিনের নতুন কি সুখবর আছে? প্রতিটা খবরই তো সুখবর। এই যে যেমন আমি মনে করি যে আমি যদি রাজনীতিতে যোগদান তোমার বড় করে বক্তা আইছে। আমি কোনো পরিবর্তন আনতে পারি, আমি আমার সার্ভিস রেন্ডার করতে পারি, তো সেটাই তো সুখবর। অবেলায় বেলা অনেক সুন্দর। আমার আরেকটা বই, মিষ্টির নাম মিষ্টি, কিন্তু বইয়ের সাথে এই কচ্ছপটি মিলে, তোমার অনেক বড় নামের সাথে চেহারা মিলে। আপনার এটা পুরা মিলছে। আপনার একটা মিষ্টি রাখলে 200 টাকা কেজি, 1000 টাকা কেজি মিষ্টি। দুইটা বই খুবই বাজে পড়ছে, আমার একদম পছন্দ হয়নি। গতবারে বলে গেছি বই কি আর আপনি বড় বক্তা হলেন, সরেন আপনি আনতে। না না আপনি ওই লেখাপড়া ঘুরে দেয়। আমি এখানে আজকে আপনার সাথে আমার কত কাজ দেখছেন? আমি আজকে এসেছি, আজকে সেগুলো কিন্তু বাস্তব জগৎ থেকে কোনো বাস্তব জীবন জানতে এবং বাস্তব জীবন পরবর্তী তার হয়ে চলা, শিক্ষা নিয়ে চলা, একটা কিছু করলাম কাল্পনিক জগতে হারিয়ে গেলে যদি পারে ওইগুলো একটা কাজের যেন না হয়, ওইগুলি মনে ছাপ ফেলবে এবং বাস্তব জীবনে মানুষের প্রভাব ফেলবে, নিজেকে আত্মসচেতনতার কাজ করবে, আমরা জ্ঞান দেবো না। কিন্তু ওরা বন্দিনীর ফার্স্ট কবে বইটা পড়ে মানে অনেকগুলো জীবন সম্পর্কে ওটা তো পড়েই নাই বইটা, পড়বো তাই তো আমি জানি না। লেখার পর মিল দেখি। এই যে এতক্ষণ বললেন আপনি কি দিয়ে লিখবেন, কি লিখতে মাসুমা না তুমি? মাসুমা যেটা বাস্তব জীবনে মানুষের কাছে লাগে, সেগুলো তোমার ঘটনার প্রতি যেগুলো কাজে লাগে। তারপর বইয়ের নাম মানবতা করছিলেন। বাচ্চা না বইয়ের রেখে পরে আমার এই তুমি কেমন আছো আম্মু? ওইটা তো আমার হ্যালো ফাইন ভাই, একটা সুন্দর হাত থাকে, সামনে থাকবে ধরে রাখবে। আপনি কি করবেন? বিশাল আকাশ, বন্দিনী যে কুদা আকাশ সামনে থাকে, আমি তখন বলছি কুতে একটা দিবি, এটা কুতে না ওয়ানে এটা বেলা একটা পিকচার ছিল বসে আছে না, অনেক ঝর্ণা পানি, একটু রোমান্টিক। বেলা বেলা দেখা যায় এইভাবে বসে আছে, সামনে নদী থাকতে পারে বা অন্ধকার একটা পথ থাকতে পারে, সেটা করতেছে ভাঙা গরিব কিন্তু দ্রুত এস করছে। ওনারা খুব ভয় পায়। যাই হোক, এখন এটা একটু প্রকাশের সিদ্ধান্ত, আমি আর কিছু বলি নাই না। এত সুন্দর একটা কারণ একটা সেটার সাথে এটা মিল নাই, সেটার সাথে এটা মিল নাই, এটা তো পুরো একটা জানাই ঘুরতে যাচ্ছে তো লেখা শুরু করছে এত লোকের লেখা ঘুম নষ্ট। আচ্ছা ওইটা ওনার আম্মু, বুঝছো? এই যে ওর আম্মু। আজ মেয়ে আমি এখন আছি বইমেলাতে, তো আমি আপনাদেরকে দেখাবো সাবরিনের বইমেলা। আম মিষ্টি মিষ্টি দেখি মিষ্টি কঠিন অ্যান্সার আগে বললে ছিল ভালো।
বইমেলা